ওয়ার্ল্ড ওয়াইড স্মার্টফোনের দাম বাড়তেছে, কিন্তু কি কারণে বাড়তেছে এই বিষয়টা হয়তো বা সবার একটু অজানা। এর বাইরে স্মার্টফোন হতে পারে স্মার্ট ওয়াচ, এছাড়াও পিসি, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর প্রত্যেকটা কম্পোনেন্টের দাম অত্যাধিক হারে বাড়তেছে। লাইক আমরা টোটালি বলতে পারি যে সমস্ত জায়গায় স্টোরেজ র্যাম ইউজ করা হচ্ছে সেই কম্পোনেন্টগুলোরই দাম বাড়তেছে। নট অনলি র্যাম স্টোরেজ, এর বাইরেও আরও অনেক অনেক ব্যাপার সবার এটার সাথে জড়িত রয়েছে। কিন্তু প্রশ্ন, কি কারণে দাম বাড়ছে এই বিষয়টা তো আমাদের একটু জানার প্রয়োজন। এর বাইরেও আমরা যারা ইউজার রয়েছি আমরা কি করতে পারি এই বিষয়টা নিয়ে। আর ফাইনালি কবে নাগাদ স্মার্টফোনের দামগুলো কমতে পারে, কেনই বা হঠাৎ করে এত তো দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি দেখেন ইন্ডিয়ায়, যদি আপনি দেখেন যে স্মার্টফোনের দাম ছিল 20,000, লাইক সেটা এখন কিন্তু 25,000, 26,000, অনেক সময় 28,000 পর্যন্ত চলে যাচ্ছে। কিন্তু কেন? হেই দেয়ার 700 কোটিবাসী কাম হিয়ার, নিশ্চয়ই ভালো রয়েছেন, বাট আপনারা হয়তো ভালো নেই। এত এত স্মার্টফোনের দাম বাড়তেছে, তাইলে কি আর ভালো থাকা যায়? আচ্ছা, আজকের ভিডিওতে আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে হাজির হয়েছি। শুধুমাত্র র্যাম স্টোরেজ না, এর বাহিরেও আরও অনেক কিছু ব্যাপার স্যাপার রয়েছে। আমরা সেই ব্যাপারগুলো একটু ইনডেপথে আলোচনা করব। সো ফার্স্টে যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। আপনি যদি বিগত কয়েক বছর আগেই দেখেন আর এখন মার্কেটিং স্ট্র্যাটেজি দেখেন, সেটা কিন্তু রাত দিন তফাৎ বললেই বলতে পারেন। লাইক যেটা করোনার আগ টাইমে একরকম ছিল, বাট এখন কিন্তু করোনার পরবর্তী সময়ে পুরো ব্যাপারটাই ডিফারেন্ট হয়ে দাঁড়িয়েছে মার্কেটিং স্ট্র্যাটেজির ব্যাপারটা আর কি। লাইক একটা স্মার্টফোন কোম্পানি যখন স্মার্টফোন লঞ্চ করতেছে, সেই স্মার্টফোনটা কিন্তু শুধুমাত্র হাইপ ক্রিয়েট করার জন্য, যেন সেই স্মার্টফোনটা সর্বাধিকবার বা সর্বোচ্চ সেল হয়, সেই ব্যাপারটা করার জন্য বিভিন্ন তারা ব্যাপার চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিভিন্ন তারা ওয়েতে মার্কেটিং ব্যাপারটা প্রেজেন্ট করতেছে, আমি সেটার সাথে এগ্রি করতেছি। বাট এর বাহিরেও যেই ব্যাপারটা এগ্রি করার মতো না আর কি, সেটা হচ্ছে একটা স্মার্টফোন। আচ্ছা আপনি বলুন তো, একটা স্মার্টফোনে যখন আইপি রেটিং ইউজ করা হচ্ছে, সেখানে হয়তো বা IP69, 68, ওই ব্যাপারগুলো ইনশিওর করে মার্কেটিংটা একটু বুস্ট আপ করতেছে বেশি। কেন আমি বুঝলাম না, IP68, 69 কেন থাকা লাগবে? আমরা তো স্মার্টফোনটা নিয়ে সাগরে লাইক গোসল করতে যাব না। হ্যাঁ, গেলে পারেও সেটা বিভিন্ন ওয়েতে আমরা হয়তো বা যাইতে পারি, বাট প্রত্যেকের হয়তো বা এই বিষয়টা কাজে নাও লাগতে পারে। IP68, 69। সো আমার মতে আইপি রেটিং এর পুরো স্মার্টফোনের ইউনিটগুলো আলাদা করা উচিত। লাইক যার যেটা প্রয়োজন তো সেইটা পারচেস করলো। আর তারা সেখানে IP68 অথবা 9-এর একটা ব্যাপার স্যাপার ইনক্লুড করে অন্য অন্য ব্যাপারগুলোতে তারা একটু কম্প্রোমাইজ করে এই বিষয়টা বুস্ট আপ করতেছে, লাইক ডিসপ্লে। আবার এর ব্যাপারে আমরা কম টাকার স্মার্টফোনগুলোতে আমরা বর্তমান সময় রাইট নাও দেখতে পাচ্ছি মিলিটারি স্ট্যান্ডার্ড আর ডিউরেবিলিটির ব্যাপারটা আর কি। কেন ভাই, একটা কম টাকার স্মার্টফোনে একটু আপনারা কম টাকার মধ্যে ভালো কিছু যা যা প্রডিউস করা যায় সেই ব্যাপারগুলো একটু দিকে খেয়াল রাখুন বা ইনক্লুড করুন। অ্যান্ড এর বাইরেও একটা স্মার্টফোন শক্তপোক্ত কেন হওয়ার প্রয়োজন? আমরা তো একটা স্মার্টফোন বাসের নিচে অথবা ট্রাকের নিচে ফেলে দেবো না, অ্যান্ড এর বাইরেও তো আমরা উপর থেকে ফেলে দেবো না। বাট একটা স্মার্টফোন যে সমস্ত জায়গা থেকে পড়লে স্মার্টফোনটা নষ্ট হবে না বা ভেঙে যাবে না, বাট ওই ব্যাপার স্যাপারগুলো একটু ইনশিওর করুন। লাইক হতে পারে পকেট থেকে পড়লে পারে যেন নষ্ট বা ভেঙে না যায়, সেই ব্যাপারটা আপনারা একটু ইনশিওর করুন। এর বাইরেও কেন এত শক্তপোক্ত বা ডিউরেবিলিটি ব্যাপারটা দেওয়ার প্রয়োজন পড়বে, আমার এই বিষয়টা মাথায় আসে না। সো এই ব্যাপারটা মেকশিওর করার জন্য স্মার্টফোনের দামটাও কিন্তু অনেকটা বৃদ্ধি হয়ে যাচ্ছে কম টাকার স্মার্টফোনগুলোর ক্ষেত্রে আর কি। সো এছাড়াও বর্তমানে কম টাকার স্মার্টফোনগুলোতে বিশেষ করে ব্যাটারি সেগমেন্টের নাম্বার গেমের আমরা একটা পরিবর্তন দেখতে পাই। যেমন কম বাজারের স্মার্টফোনগুলোতে 5,000, 7,000, অনেক সময় 8,000 mAh পর্যন্ত ব্যাটারি দিচ্ছে। বাট এখানে শুধুমাত্র ওই যে নাম্বার গেমের ব্যাপারটা পরিবর্তন করা হয়েছে, অ্যান্ড যাতে করে ইমোশনাল কাজবাজগুলো করা যায় আর কি, জনগণকে কানেক্ট করা যায়। আমরা দেখুন কম টাকার মধ্যে বেশি এমএএইচ দিচ্ছি, বাট বেশি এমএএইচ দিলে পরেও ওই 5,000-এর মতনই কাজ করতেছে রাইট নাও। বাট এই ব্যাপারটা দিয়েও কিন্তু স্মার্টফোনের দামটা বেশি বা একটু বৃদ্ধি করতেছে বেশি আর কি। বাট আমরা তো বেসিক ব্যাপার স্যাপারগুলো বললাম, এর বাইরেও বড় সড়ো মেন যেই রিজনটা হচ্ছে সেটা হচ্ছে র্যাম আর স্টোরেজের ব্যাপারটা আর কি। যেখানেই বা যেই ইনস্ট্রুমেন্টে র্যাম স্টোরেজ ইউজ করা হবে বা হচ্ছে সেই কম্পোনেন্টগুলোর সেই ডিভাইসগুলোর দাম অলরেডি বাড়বে আর কি, বা অলরেডি বাড়তেছেও। হতে পারে স্মার্ট ওয়াচ, হতে পারে স্মার্টফোন, হতে পারে পিসি, ল্যাপটপ, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো আর কি। এখন মেইন প্রশ্নটা এখানেই, কেন হুট করে এত এত র্যাম আর স্টোরেজের প্রয়োজন হচ্ছে বা কেন দাম বাড়তেছে, এই বিষয়টাই মেইন ব্যাপার, তাই না?
দাম বাড়ার পেছনে এআই এর ব্যাপারটা ইনক্লুড হয়েছে এখানে। বর্তমানে আপনারা হয়তোবা জানেন এআই কোম্পানিগুলোই তো সারা বিশ্বকে লিড করতেছে, লাইক গুগল, ওপেন এআই, মাইক্রোসফট, এগুলোই তো আমাদের কন্ট্রোল করতেছে। লাইক আপনারা হয়তো জাস্ট একটা এআইকে আপনার ছবি দিচ্ছেন, বাট সেই ছবি থেকে ভিডিও জেনারেট করে দিচ্ছে, কিন্তু সেই ছবিটা ভিডিওটা তাদের মেন যে স্টোরেজ রয়েছে সেখানে গিয়ে কিন্তু জমা হচ্ছে, তাদেরও কিন্তু একটা স্টোরেজ প্রয়োজন হচ্ছে। এখন আপনি ভাবুন সারা পৃথিবীতে কতগুলো তাইলে স্টোরেজ এর প্রয়োজন পড়বে এআই কোম্পানিগুলোর, অসংখ্য, তাই না? মূলত তারা যে ব্যাপারটা করেছে, এই যে বড় বড় 3টা কোম্পানি রয়েছে না, স্যামসাং, এসকে হাইনিক, এছাড়াও মাইক্রন, তারাই মূলত তো র্যাম আর স্টোরেজের ব্যাপারটা ইনশিওর করে বা মেক করে। সো বেসিক্যালি এআই কোম্পানিগুলো তাদের কাছে গিয়ে অধিক চড়া দামে র্যাম স্টোরেজ পারচেস করতেছে। সো তারা পারচেসের ক্ষেত্রে সীমাবদ্ধতা নয়, বরং তারা প্রি অর্ডার করতেছে। ফর এক্সাম্পল আপনি ধরতে পারেন স্যামসাং অথবা এসকে হাইনিক, সাপোজ ধরেন তাদের র্যাম অথবা স্টোরেজ উৎপাদনশীল ক্ষমতা 1,00,000 ইউনিট, বাট এআই কোম্পানিগুলো যে কাজটা করতেছে তাদের কাছে গিয়ে এর থেকেও বেশি প্রি অর্ডার করতেছে। আর এই কারণে মূলত পুরো স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে র্যাম স্টোরেজের সংকট দেখা দিচ্ছে। আর যে বিষয়টা সংকট দেখা দিবে, তো সেই বিষয়টার দাম বাড়বে, এটাই স্বাভাবিক। যেমন বাংলাদেশে রমজান মাসের লেবু অনেকটা সোনার সাথে কম্পেয়ার করা যায়। তাহলে আপনারা এখানে বলতে পারেন স্মার্টফোনের যেহেতু চাহিদাও অনেক, তাহলে স্মার্টফোনের জন্য আলাদাভাবে স্টোরেজ মেকার কোম্পানি একটা তৈরি করলেই তো হয়। দেখুন বস, সহজে বললেই কিন্তু ব্যাপারটা সমাধান হয় না, কারণ একটা কোম্পানি তৈরি করতে হলে, একটা স্টোরেজ বা র্যাম তৈরির কোম্পানি তৈরি করতে হলে অসংখ্য ব্যবসায়ীগুলো কিন্তু ভাবতে হয়। আবার চাইলেও কিন্তু সহজে একটা কোম্পানি প্রতিস্থাপন করা যায় না। হাই একটা বাজেটের ব্যাপার রয়েছে, এর বাইরে সময়ের প্রয়োজন রয়েছে, আবার বিভিন্ন কম্পোনেন্ট বা ইনস্ট্রুমেন্টেরও প্রয়োজন পড়ে, যেগুলো কিনা বেসিক্যালি বাজার থেকে কিনে পাওয়া যায় না। ওগুলোকে মূলত বিল্ড আপ করা লাগে, নতুনভাবে তৈরি করা লাগে, দেন ওগুলোকে আবার সেই কোম্পানিতে প্রতিস্থাপন করার প্রয়োজন পড়বে। সো এই যে পুরো একটা প্ল্যানের প্রয়োজন, শুধুমাত্র যে টাকা আছে তাই বিধায় আমি প্রতিস্থাপন করতে পারবো, একটা কোম্পানি দিতে পারবো, ব্যাপারটা এরকম না। এর বাইরেও অনেক ব্যাপার স্যাপার কাজ করতে হয়। সো আমরা ভবিষ্যতে না, লিটারেলি কয়েকদিন পরে হয়তো আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো, যখন স্মার্টফোনের দাম একদম অত্যধিক হারে বৃদ্ধি পাবে, তখন কিন্তু স্মার্টফোন পারচেজের পার্সেন্টেজটা একদম ইনক্রিজ হবে বা কমে যাবে। সো আমরা বলতে পারি স্মার্টফোনের দাম বাড়ালে কেনা কমাবে জনগণ আর কি। সো তখন এমন তো অবস্থায় স্মার্টফোন কোম্পানিগুলো অথবা স্মার্টফোন ব্র্যান্ডগুলো যে বিষয়টা করতে পারে, তখন বিভিন্ন ম্যারিং কাটিংয়ের ব্যাপারটা চালু করতে পারে। আবার লাইক এখন যেটা মার্কেটে এক্সাস্ট করতেছে 6.8 ইঞ্চ, অ্যান্ড কিছুদিন পরে কি আমরা হয়তো বা দেখতে পারবো সেটা 6.6 ইঞ্চ, 7 ইঞ্চ, এর বাইরেও র্যামের মারিং কাটিং করতে পারে। এখন মার্কেটে সর্বোচ্চ এক্সাস্ট করতেছে 16 GB, দেন কিছুদিন পরে গিয়ে হয়তো বা আমরা সেটা 12 GB, অনেক সময় 8 GB দেখতে পারবো। আবার যেগুলো কম বাজেটের স্মার্টফোন, সেগুলোতে হয়তো বা আমরা সর্বোচ্চ 4 GB র্যামটাই দেখতে পারবো, আবার স্টোরেজটা সর্বোচ্চ 64 GB হয়তো বা সেই ব্যাপারটা দেখতে পারবো। অ্যান্ড এই বিষয়টা হয়তো বা তারা করতে পারে আর কি। অ্যান্ড ভিভো, আইকো যেমনটা ভ্যালু ফর মানি স্মার্টফোনগুলো প্রডিউস করতো, বাট এখন হয়তো বা সেই ব্যাপারটা আমরা দেখতে পারবো না। লাইক এখন হয়তো বা 40 থেকে 50 হাজারের মধ্যে আমরা ভ্যালু ফর মানির ব্যাপারটা দেখতে পারবো। আগে যেমন 30 থেকে 40 হাজারের মধ্যে আমরা স্মার্টফোন কিনতে অভ্যস্ত ছিলাম, বাট এখন হয়তো বা 40 থেকে 50 হাজারের মধ্যে স্মার্টফোন কেনার অভ্যস্ত সেই ব্যাপারটা গড়ে উঠবে আর কি। সো এছাড়াও বাংলাদেশে স্মার্টফোনের দাম বৃদ্ধি হওয়ার পেছনে বড় একটা রিজন হতে পারে, সেটা হচ্ছে ট্যাক্সের যে বিষয়টা। ভাই অন্যান্য দেশের থেকেও সামান্য যদি আপনি ইন্ডিয়াতে দেখেন, সেই তুলনায় কিন্তু আমাদের দেশে ট্যাক্সের বিষয়টা সবচেয়ে বেশি রয়েছে আর কি। বাট অন্যান্য দেশে কিন্তু ট্যাক্স এতটা বৃদ্ধি করা হয় না স্মার্টফোনের ক্ষেত্রে। বাট স্মার্টফোন তো আর বিলাসবহুল ব্যাপার স্যাপার না, স্মার্টফোনের মাধ্যমে যেহেতু সব কিছু ব্যাপার স্যাপার করা পসিবল হচ্ছে, তো সেক্ষেত্রে স্মার্টফোনটা সবার জন্য একটু সহজলভ্য করা উচিত। সো যেহেতু নতুন একটা গভর্নমেন্ট বসলো, তো তাদের কিন্তু এই বিষয়টা দেখা প্রয়োজন। অ্যাটলিস্ট স্মার্টফোনের মাধ্যমে আমরা বিভিন্ন এডুকেশনাল ব্যাপার স্যাপার নিতে পারতেছি, লেসন নিতে পারতেছি, এর বাইরেও ইনকাম করার একটা ব্যাপার থাকতেছে, অপরচুনিটি থাকতেছে অনলাইন থেকে। সো ধরে নিতে পারেন হাতের মুঠোয় পুরো বিশ্বকে আমরা কন্ট্রোল করতে পারতেছি স্মার্টফোনের মাধ্যমে। আই থিঙ্ক কন্ট্রোল না, বাট আপনি দেখতে পাচ্ছেন, ইউজ করতে পারতেছেন। তো তাই নতুন গভর্নমেন্টের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সো স্মার্টফোনের ব্যাপারটা একটু সবার মাঝে সহজলভ্য করে দেওয়ার বিষয়টা আর কি। ট্যাক্স যত সম্ভব কমা যায় তো একটু কমার ব্যবস্থা করা উচিত। বাংলাদেশে যেগুলো স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তাদের কস্টটা একটু কমে আনা উচিত।
কম টাকার মধ্যে ভালো কিছু প্যাকেজ দেওয়া উচিত। আচ্ছা, এর বাইরেও স্মার্টফোনের দাম বৃদ্ধি হওয়ার পেছনে মুদ্রাস্ফীতির ব্যাপারটাও রয়েছে আর কি। আপনি যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডলারের দামটাও বৃদ্ধি পাচ্ছে। তো ডলার আর আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা গ্যাপ সৃষ্টি হচ্ছে। আবার অন্যদিকে ইন্ডিয়ার ক্ষেত্রে রুপির ব্যাপারটা বৃদ্ধি পাচ্ছে। যদি আপনি বাংলা টাকায় আর সে সাথে রুপিতে কনভার্ট করেন তাহলে কিন্তু বড়সড় একটা ব্যাপার লক্ষ্য করবেন আর কি, তফাৎ লক্ষ্য করবেন। সো এই কারণে কিন্তু স্মার্টফোনের দাম বৃদ্ধি পাচ্ছে মুদ্রাস্ফীতির কারণে। দেখা যাক এটা হয়তো বা 2029 কিংবা 28-এর শুরুর দিকে স্মার্টফোনের দামগুলো হয়তো বা কম হতে পারে। সো যেহেতু বর্তমানে স্টোরেজ কোম্পানি প্রতিস্থাপন করা হচ্ছে, র্যাম কোম্পানি প্রতিস্থাপন করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে হয়তো বা আমরা 30 সালের শুরুতেও হয়তো বা আমরা স্মার্টফোনের দামগুলো কম পেতে পারি। অ্যান্ড এতটা বছর আপনাকে একটু স্ট্রাগল করতেই হচ্ছে, 2-3 বছর তো আই থিঙ্ক হতেই পারে স্ট্রাগল করার।